Hi, dear learner, welcome to Rahul Polity YouTube channel. আমি চলে এসেছি আজকে তোমাদের ইকোনমিক্সের সেকেন্ড ক্লাস নিয়ে ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স, যেটার আগে ফার্স্ট ক্লাস নিয়েছিলাম, আজকে সেটারই সেকেন্ড ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আচ্ছা, আমি আগের দিন তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসের পরিপ্রেক্ষিতে আমি 5টা প্রশ্ন তোমাদের জন্য আজকে রেডি করেছি, যে প্রশ্নগুলোর উত্তর তোমরা দেবে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন, দ্য টার্ম ইকোনমিক্স ওয়াজ ইটস অরিজিন টু দ্য গ্রিক ওয়ার্ড। মানে ইকোনমিক্স, এই যে অর্থনীতি, ইকোনমিক্স শব্দটা কোন গ্রিক শব্দ থেকে এসেছে। ঠিক আছে, তো আমরা আগের দিনকে বলেছিলাম যে ইকোনমিক্স টার্মটা এসছে গ্রিক ওয়ার্ড অইকোনোমিয়া থেকে। অইকোনোমিয়া, সি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, অইকোনোমিয়া মিনস, আমি আগের দিন বলেছিলাম যে গ্রিক ওয়ার্ড অইকোনোমিয়া এর মানেটা কি। ঠিক আছে, তাহলে গ্রিক ওয়ার্ড অইকোনোমিয়ার মানেটা কি? ইট মিনস ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড মানে আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে অইকোনোমিয়া এটার মানে হচ্ছে ল অফ হাউসহোল্ড আর ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। ঠিক আছে, মানে একটা পরিবার চালানোর যে সূত্র। ঠিক আছে, ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড এই শব্দটা, এই মানে অইকোনোমিয়ার অর্থ হচ্ছে ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। বি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, third question, Adam Smith published his masterpiece, An Inquiry into the Nature and Causes of Wealth of Nations, in the year। আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে অ্যাডাম স্মিথ, ফাদার অফ ইকোনমিক্স যাকে আমরা বলি, যে অ্যাডাম স্মিথ একটি বই লিখেছিলেন। সেই বইটির নাম কি? অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস, যেটাকে শর্টে বলা হয় কজেস অফ ওয়েলথ অফ নেশনস। এই বইটি কবে পাবলিশ হয়েছিল? 1776 সালে, 1776। তাহলে অ্যাডাম স্মিথ যে বইটি লিখেছিলেন সে বইটি কত সালে পাবলিশ হয়েছিল? 1776। এ ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, fourth question, Adam Smith defined economics in the term of। আমরা আগের দিনকে ইকোনমিক্সের যে ডেফিনেশনগুলো দেখেছিলাম সেখানে অনেক রকমের ডেফিনেশন দেখেছিলাম। ঠিক আছে, কোথাও বলা হচ্ছে দ্য সায়েন্স অফ ওয়েলফেয়ার, কোথাও বলা হচ্ছে সায়েন্স অফ স্কেয়ারসিটি, সায়েন্স অফ ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার। তাহলে অ্যাডাম স্মিথ ইকোনমিক্সকে কোন টার্মে ডিফাইন করেছিলেন? অ্যাডাম স্মিথ কিন্তু ইকোনমিক্সকে বলেছিলেন কি? সায়েন্স অফ ওয়েলথ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্য সায়েন্স অফ ওয়েলথ মানে সম্পদের বিজ্ঞান। অর্থনীতিকে উনি বলেছিলেন সম্পদের বিজ্ঞান। কে বলেছিলেন? অ্যাডাম স্মিথ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ম্যাক্রো ইকোনমিক্স ইজ কল্ড ড্যাশ ইকোনমিক্স। 4টে অপশন দেওয়া আছে, অ্যাপ্লাইড, এগ্রিগেট, এক্সপেরিমেন্টাল, নান অফ দ্য অ্যাবাভ। দ্য ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রো আগের দিন আমি বলেছিলাম মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মিন্স বড়, সমষ্টি, ওভারঅল ব্যাপারটাকে বোঝাচ্ছে, অর্থনীতির ওভারঅল যে বিষয় সেটাকে নিয়ে আলোচনা করছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? রাইট আনসার ইজ বি, এগ্রিগেট। এগ্রিগেট মিন্স অ্যাজ আ হোল অফ দ্য ইকোনমি। ঠিক আছে, তাহলে ম্যাক্রো ইকোনমিক্স ইজ কল্ড এগ্রিগেট ইকোনমিক্স। বি ইজ দ্য রাইট আনসার। ওকে, তাহলে 5টা প্রশ্নের উত্তর আমরা জানলাম। এবার আসছি আমরা নতুন ক্লাসে। আজকে যেটা স্টার্ট করছি আমরা নেচার অফ ইকোনমিক্স। ঠিক আছে, নেচার অফ ইকোনমিক্স মানে অর্থনীতির প্রকৃতি বা ধরন। আমরা আগের দিনকে কিন্তু বলেছিলাম যে অর্থনীতিকে কিন্তু আমরা কি বলি, যেমন সায়েন্স অফ ওয়েলথ মানে একটা সায়েন্সের একটা পার্ট হিসাবে দেখি, বিজ্ঞানের একটা পার্ট হিসাবে দেখি। এবার বিজ্ঞানের কিন্তু পার্ট আছে, একটা পজিটিভ সায়েন্স, একটা হচ্ছে নর্মেটিভ সায়েন্স। পজিটিভ সায়েন্স মানে কি? ইতিবাচক। ঠিক আছে, ইতিবাচক বিজ্ঞান। আর নর্মেটিভ সায়েন্স মানে আদর্শগত বিজ্ঞান। তাহলে ইকোনমিক্সটা কোন বিজ্ঞানের মধ্যে পড়ে? পজিটিভ সায়েন্স অর নর্মেটিভ সায়েন্স?
তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসে মেনলি, আমি যেটা দেখো হাইলাইট করে দিয়েছি, প্রফেসর মানে ইকোনমিক্সদের নাম দিয়ে আসে যে কে বলেছে পজিটিভ সায়েন্স হিসেবে ইকোনমিক্সকে দেখেছেন, প্রফেসর এল রবিন্স। প্রফেসর এল রবিন্স ইকোনমিস্ট, প্রফেসর এল রবিন্স কিন্তু ইকোনমিক্সকে অ্যাজ আ পজিটিভ সায়েন্স হিসেবে দেখেছেন, মানে ইতিবাচক অর্থনীতি হিসাবে কিন্তু ইকোনমিক্সকে দেখা হয়েছে, সায়েন্স, পজিটিভ সায়েন্স। আর ইকোনমিক্সকে অ্যাজ এ নর্মেটিভ সায়েন্স হিসেবে দেখেছেন কে, প্রফেসর এ মার্শাল অ্যান্ড পিগু। দুজন অর্থনীতিবিদের নাম দেওয়া আছে, প্রফেসর এ মার্শাল অ্যান্ড পিগু। এনারা কিন্তু ইকোনমিক্সকে অ্যাজ আ নর্মেটিভ সায়েন্স হিসেবে দেখেছে, মানে আদর্শগত বিজ্ঞান হিসেবে দেখেছে। আচ্ছা, হোয়াট ইজ পজিটিভ ইকোনমিক্স? পজিটিভ ইকোনমিক্স বলতে কি বোঝানো হয়েছে, মানে পজিটিভ সায়েন্স হিসেবে যে ইকোনমিক্সকে দেখানো হয়েছে সেখানে কি বলা হয়েছে? আমরা জানি যে সায়েন্সের মধ্যে মানে পিওর সায়েন্স বা পজিটিভ সায়েন্সে কি বলা হয়, কোনো একটা কিছু কারণ এবং তার ফলাফল, তাই তো, সেই হিসেবে দেখা হয়। মানে মনে করো এই যে পজিটিভ ইকোনমিক্স ইজ দ্য ওয়ান দ্যাট সিম্পলি স্টেটস ফ্যাক্টস অ্যান্ড ইউজেস এম্পেরিক্যাল এভিডেন্স, মানে একটা প্রমাণ থাকবে, এম্পেরিক্যাল একটা এভিডেন্স থাকবে, প্রমাণ থাকবে, যেখানে কি ফ্যাক্টস অ্যান্ড ইউজেস মানে কজ অ্যান্ড এফেক্ট, একটা রিলেশনশিপ, কজ আর এফেক্ট একটা রিলেশনশিপ থাকবে, তার একটা সঠিক এম্পেরিক্যাল এভিডেন্স থাকবে, এটা প্রমাণ সাপেক্ষ বিষয়, সেটা হচ্ছে পজিটিভ সায়েন্স। তাহলে ইকোনমিক্স কিন্তু পজিটিভ ইকোনমিক্স হিসেবে যে যারা দেখেছেন এল রবিন্স, তারা কিন্তু বলছে, যেমন মনে করো এক্সাম্পল দিয়েছে, অ্যাকর্ডিং টু দ্য ল অফ ডিমান্ড আর লোয়ার প্রাইস উইল ইল্ড মোর কোয়ান্টিটি সোল্ড। মানে রবিন্স বলতে চাইছে, আমরা যখন ল অফ ডিমান্ড নিয়ে কথা বলি, ল অফ ডিমান্ড মানে চাহিদার সূত্র, চাহিদার সূত্র নিয়ে যখন আমরা কথা বলি, সেখানে কিন্তু বলা হয় যে যখন কোনো জিনিসের দাম কমে, কোনো জিনিসের দাম কমলে কি হয়, আমরা সেই জিনিসটা অনেক বেশি করে কিনি, মানে জিনিসটা অনেকটা বেশি বিক্রি হয়। তাহলে কোনো জিনিসের দাম কমছে, জিনিসটা অনেক করে বিক্রি হয়েছে, তাহলে এখানে একটা কজ আর এফেক্ট, একটা রিলেশনশিপ থাকছে এখানে। মানে কজ কোনটা, মানে দাম কমছে, প্রাইসটা কমছে, এফেক্টটা কি হচ্ছে, কোয়ান্টিটিটা বেশি বিক্রি হচ্ছে, সোল্ড হচ্ছে। তাহলে এখানে কিন্তু একটা এভিডেন্স দিয়ে আমরা বলতে পারবো, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু পজিটিভ ইকোনমিক্স। ঠিক আছে, রবিন্স কিন্তু এই কথাটাই বলছে যে এখানে কিন্তু আমরা কোনো রকমের ভ্যালু জাজমেন্ট দেব না, কোনো রকমের এথিক্স নিয়ে কথা বলবো না, আমরা এখানে কিন্তু একটা কজ আর এফেক্ট রিলেশনশিপ নিয়ে বলবো ইকোনমিক্সে, সেটা হচ্ছে পজিটিভ ইকোনমিক্স। আর নর্মেটিভ ইকোনমিক্সটা কি, নর্মেটিভ ইকোনমিক্স ইনভলভস ভ্যালু জাজমেন্ট। ভ্যালু জাজমেন্ট মানে যারা মানে আদর্শ নিয়ে কথা বলছে, এথিক্স নিয়ে কথা বলছে যেখানে, ঠিক আছে, মানে কোনটা করলে ভালো হবে খারাপ হবে। একটা শ্রমিককে আমি কারখানায় কাজের জন্য নিচ্ছি, তাকে কতটা পারিশ্রমিক দেওয়া উচিত, যে উচিতের বিষয়টা আসছে, সেটা কিন্তু নর্মেটিভ ইকোনমিক্সের মধ্যে পড়বেন। এবং এটা নিয়ে কথা বলছেন কারা, এ মার্শাল অ্যান্ড পিগু। ঠিক আছে, যেমন মনে করো কোনো কোনো জিনিসে ট্যাক্স কমানো দরকার, ট্যাক্স রেটটা কমানো দরকার কিছু কিছু বিষয়ের ওপর, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোর উপর ট্যাক্সটা কিছুটা কমানো দরকার। এই যে কথাটা বলছি, এটা কিন্তু হচ্ছে কি নর্মেটিভ ইকোনমিক্সের জায়গা থেকে আসছি। ঠিক আছে, মনে করো একটা লোকের হাতে টাকা আছে, সেই টাকাটা নিয়ে সে মানে কোনো নেশার কোনো জিনিস কিনবে, মানে মদ বা নেশার কোনো জিনিস কিনবে, লিকার কিনবে, নাকি সে সেই টাকাটা মানে দুধ কিনতে খরচ করবে বা কোনো ফল কিনতে খরচ করবে, সেটা কিন্তু বলার জায়গা পজিটিভ ইকোনমিক্সের মধ্যে নেই, সেটা কিন্তু বলার জায়গাটা নর্মেটিভ ইকোনমিক্সের মধ্যে আছে। পজিটিভ ইকোনমিক্স শুধু কি বলতে পারে, যে একটা লোকের হাতে যদি টাকা থাকে, সে তার নিজের ইচ্ছা মতন টাকাটাকে, মানে সে তার টাকাটাকে খরচ করবে জিনিস কেনার জন্য, এটা বলছে পজিটিভ ইকোনমিক্স। যে জিনিসের দাম কম সেই জিনিসটা কিনবে। কিন্তু নর্মেটিভ ইকোনমিক্স কি বলবে, ভ্যালু জাজমেন্ট করবে, যে না এই টাকাটা দিয়ে তার কোন জিনিসটা কিনলে তার উপকার হবে, কোন জিনিসটা কেনাটা উচিত। একটা ইকোনমি, সেই ইকোনমিটা গান প্রোডাকশন করবে, নাকি সেই ইকোনমিটা কোনো ব্রেড প্রোডাকশনের একটা ইন্ডাস্ট্রি তৈরি করে, ব্রেড মিনস হচ্ছে পাউরুটি বা খাবার জিনিস, কোনো একটা ধরে নিলাম কোনো একটা খাবার জিনিসের ফ্যাক্টরি তৈরি করবে, নাকি কোনো গান মানে বন্দুক তৈরি করার ফ্যাক্টরি তৈরি করবে, সেটা কিন্তু পজিটিভ ইকোনমিক্সের বলার জায়গা না, সেটা কিন্তু নর্মেটিভ ইকোনমিক্সের জায়গা আসছে। ঠিক আছে, তাহলে আমরা ইকোনমিক্সের নেচার বা ধরন দেখলাম, সেখানে ইকোনমিক্সকে দুটো ভাগে ভাগ করেছে, এটা পজিটিভ ইকোনমিক্স আর নর্মেটিভ ইকোনমিক্স। ওকে, নেক্সট আমরা যাচ্ছি সেন্ট্রাল ইকোনমিক প্রবলেমস, মানে কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা।
ঠিক আছে, আমরা যে ইকোনমিক্সের এই যে আগের দিনকেই আমি বলেছিলাম যে আমাদের মেন প্রবলেম কোথায়, ইকোনমিক্সের কিন্তু সূচনাই হয়েছে এই জায়গা থেকে যে আমাদের হিউম্যান ওয়ান্টস আর আনলিমিটেড, বাট দ্য প্রোডাক্টিভ রিসোর্সেস কোনগুলো, যেমন জমি, ল্যান্ড, ন্যাচারাল রিসোর্স, র মেটেরিয়ালস, এইগুলোর কিন্তু পরিমাণ হচ্ছে সীমিত। যেগুলো দিয়ে এই যে ল্যান্ড, ন্যাচারাল রিসোর্সেস, র মেটেরিয়ালস, এগুলো দিয়েই তো আমরা কোনো দ্রব্য তৈরি করি, মানে গুডস তৈরি করি, কোনো সার্ভিসেস আমরা প্রোভাইড করি। তাহলে এই র মেটেরিয়ালসগুলো যদি সাফিসিয়েন্ট না থাকে, মানে স্কার্স থাকে, স্কার্স মানে হচ্ছে কি একটা অভাব থাকে তার, মানে আমাদের হিউম্যান ওয়ান্টস আর আনলিমিটেড বা ন্যাচারাল রিসোর্সেস আর লিমিটেড, তাহলে আমরা এই লিমিটেড ন্যাচারাল রিসোর্স দিয়ে কিভাবে আনলিমিটেড ওয়ান্টস তার কিছু কিছু পার্ট আমরা স্যাটিসফাইড করব, এটাই কিন্তু আমাদের কাছে ইকোনমিক্সের মেন প্রবলেমের জায়গা। ঠিক আছে, তাহলে সেটাকেই বলা হয় কিন্তু ইকোনমিক প্রবলেমস, সেটাকে বলা হয় কি ইকোনমিক প্রবলেমস। এবং আমাদের ইকোনমিক্সের যে চারটে বেসিক ইকোনমিক প্রবলেমস আছে, সেই চারটে বেসিক ইকোনমিক্স প্রবলেমস কি, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, for whom to produce, and what provisions are to made for economic growth। এই চারটে হচ্ছে আমাদের মেন বেসিক ইকোনমিক প্রবলেমস। ঠিক আছে, অর্থনৈতিক সমস্যার মধ্যে মেন প্রবলেমস, যে কোনো বিষয়ের ক্ষেত্রেই অর্থনীতির ক্ষেত্রেই হচ্ছে এই চারটে প্রবলেমস নিয়েই কিন্তু তারা চিন্তা ভাবনা করছে এবং এগিয়ে যাচ্ছে যে হোয়াট টু প্রডিউস, কি উৎপাদন করা আমাদের প্রয়োজন, একটা সোসাইটির জন্য কোন জিনিসটা প্রোডাকশন করার মানে উৎপাদন করার প্রয়োজন আছে, গানস প্রোডাকশন করতে হবে নাকি মিল্ক প্রোডাকশন করতে হবে নাকি ব্রেড প্রোডাকশন করতে হবে নাকি একটা BMW গাড়ি প্রোডাকশন করতে হবে, কোনটা আমার ইকোনমির জন্য দরকার সেটা আমাকে আগে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে হোয়াট টু প্রডিউস অ্যান্ড হোয়াট কোয়ান্টিটি, ইন হোয়াট কোয়ান্টিটিস, আমাকে সেটাও কিন্তু দেখতে হবে যে কতটা কোয়ান্টিটি, মানে আমাদের ইকোনমিতে, মানে এই যে বলছে না একটা কোয়েশ্চেন আছে যে হোয়াট টু প্রডিউস মানে কি আমি তৈরি করব, কতটা পরিমাণ আমি তৈরি করব। ঠিক আছে, তারপরে এই প্রশ্নটা আসছে হাউ টু প্রডিউস মানে আমাকে কিভাবে প্রোডাকশনটা করতে হবে, মানে কিভাবে প্রোডাকশন, মানে তখনই কিন্তু একটা বিষয় আসছে যে আমরা কি আমাদের ইকোনমির জন্য, মনে করো আমি একটা কোনো কটন ক্লথ তৈরি করছি, কটন ক্লথ অনেকভাবে তৈরি করা যেতে পারে, মানে সুতির কাপড় তৈরি করা অনেকভাবে যেতে পারে, আমি হ্যান্ডলুমে করতে পারি, আমি কোনো মেশিন দিয়ে তৈরি করতে পারি। তাহলে আমাদের ইন্ডিয়ার মতন ইকোনমির ক্ষেত্রে কোন টেকনিকটা ইউজ করা ভালো, সুইটেবল, মানে লেবার ইন্টেন্সিভ টেকনিক নাকি ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে যে কোন টেকনিকটা ইউজ করে আমি প্রোডাকশনটা করব। ঠিক আছে, মানে হাউ টু প্রডিউস, লেবার ইন্টেন্সিভ টেকনিক মানে কি, মানে যেখানে মোর লেবার ইউজ করা হয়, শ্রমিক ব্যবহার করে যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে কি লেবার ইন্টেন্সিভ টেকনিক। তাহলে আমাদের মতন দেশে যেখানে অনেক আনএমপ্লয়মেন্ট, যেখানে অনেক পপুলেশন, সেখানে লেবার ইন্টেন্সিভ টেকনিক ইউজ করা উচিত নাকি ক্যাপিটাল ইন্টেন্সিভ মিন্স কি মেশিন দিয়ে, একটা মেশিন সমস্ত কাপড়টা তৈরি করে দেবে, সেখানে হয়তো 4টে লোক লাগবে মেশিনটাকে অপারেট করার জন্য। তাহলে আমাদের মতন দেশে কোন টেকনিকটা ইউজ করতে হবে সেটাও কিন্তু একটা ভাবার বিষয় আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে ফর হুম টু প্রডিউস, মানে কোন সেকশনের জন্য, সোসাইটির কোন সেকশনের জন্য আমাকে কি প্রোডাকশন করতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, মানে আমার কিন্তু সোসাইটির সব মানুষের সবার সব চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারবো না। তো এটা কি সম্ভব কখনো যে একটা সোসাইটির সবার সব চাহিদা পূরণ করা সম্ভব? সবারই সব চাহিদা পূরণ করা সম্ভব নয়। সেটার দিক থেকে আমাদের দেখেই ডিফারেন্ট পিপলের জন্য আমাকে কিন্তু ডিফারেন্ট টাইপের প্রোডাকশন করতে হবে। তাহলে কোন প্রোডাকশন কাদের জন্য কেমন করতে হবে সেটা কিন্তু আমাদের একটা বিবেচ্য বিষয়। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে প্রবলেমস হচ্ছে কি হোয়াট প্রভিশনস আর টু মেড ফর ইকোনমিক গ্রোথ, মানে হচ্ছে আমি যে প্রোডাকশনটা করছি, মানে আমি এখনই কি সমস্ত কিছু কনজামশন করে, মানে কারেন্ট যে কনজামশন আমাদের এখন যে মানুষরা বেঁচে আছে তাদের কনজামশন আমরা যারা করছি, কনজামশন মিন্স ভোগ, আমরা কি কারেন্ট কনজামশনের জন্যই কি সমস্তটা প্রোডাকশন করে শেষ করে দেব, নাকি ফিউচার প্রোডাকশনের জন্য ফিউচার জেনারেশনের কথা ভেবে আমাদেরকে কিছু রিসোর্সেস স্টোর করে রাখা উচিত,
সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে আমরা কারেন্ট কনজাম্পশন করে সমস্ত কিছু শেষ করে দেব, সেটা কিন্তু করলে ফিউচার জেনারেশন যারা, তারা কি করে গ্রো করবে? তাহলে তো ইকোনমিতে একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যাবে, একটা জায়গায় স্থির হয়ে যাবে। তারপরে কি হবে? আস্তে আস্তে ডিক্লাইন করতে শুরু করবে। কেন? কেন আর কোনো রিসোর্সেস নেই, আমি আর কোনো নতুন জিনিস তৈরি করতে পারছি না। তাহলে ইকোনমি কি করবে? গ্রোথ কিন্তু হবে না। তাহলে এই চারটে প্রশ্ন হচ্ছে আমাদের ইকোনমির মেন বেসিক জায়গা। ঠিক আছে, এই প্রশ্নগুলোও কিন্তু পরীক্ষায় খুবই আসে। সেন্ট্রাল ইকোনমিক প্রবলেমস, চারটে প্রশ্ন: হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস, অ্যান্ড হোয়াট প্রভিশনস আর টু বি মেড ফর ইকোনমিক গ্রোথ। ওকে, নেক্সট, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। Production Possibilities Curve, PPC, or Production Possibilities Frontier, PPF। ঠিক আছে, এটা তোমাদেরকে এরপরে কেন এই জিনিসটা আসছে সেটা আমি বলি। এই যে তোমাদেরকে আমি বলছিলাম না যে কোন প্রোডাকশনটা করতে হবে, কি প্রোডাকশন করতে হবে, কোন টেকনিক ইউজ করলে আমরা প্রোডাকশনটা করতে পারবো, সেই জায়গা থেকেই কিন্তু এই জায়গাটা আসছে। ঠিক আছে, মানে আমাদের ইকোনমিতে সঠিকভাবে প্রোডাকশন করার জন্য, ইকোনমিতে যাতে রিসোর্সগুলো মিস ইউজ না হয়, আন্ডার ইউটিলাইজড না হয়, সঠিকভাবে রিসোর্সগুলোকে ইউজ করে আমাদের যে চাহিদাটা সেটা আমরা যাতে পূরণ করতে পারি, সেটা আমরা কিসের মাধ্যমে দেখাতে পারি? পিপিসি, মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ দিয়ে দেখাতে পারি, একটা চিত্র দিয়ে দেখাতে পারি। বলছে ইন ইকোনমিক্স এ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ইজ এ গ্রাফ। গ্রাফ মানে একটা চিত্র, that shows the different rates of production of two goods that an individual or a group can efficiently produce with limited productive resources। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা কোথা থেকে আসছে না? প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা আসছে কিন্তু চয়েস মেকিং থেকে। মানে আমাকে চুজ করতে হবে, আমার কাছে অনেকগুলো অপশন থাকছে, আমাকে চুজ করে নিতে হবে যে কোন প্রোডাকশনটা করা আমার ইকোনমির জন্য সঠিক। তাহলে আমরা কি করতে পারবো? লিমিটেড প্রোডাক্টিভ রিসোর্স দিয়ে এফিশিয়েন্টলি আমরা কি করতে পারবো? প্রোডাকশনটা করতে পারবো, যাতে আমাদের চাহিদাটা মেটানো যায়। এখানে টু গুডস কেন বলা হয়েছে? এখানে টু গুডস বলা হয়েছে এই কারণে, দেখো নিচে কিছু অ্যাজাম্পশনস দেওয়া আছে। যে কোনো একটা, মনে করো ইকোনমিক্সে যখন একটা থিওরি করতে, যে কোনো থিওরির ক্ষেত্রেই আমাদের কি করতে হয়? কিছু অ্যাজাম্পশনস ধরে নিতে হয়, না হলে কিন্তু আমরা কোনো একটা জায়গায় স্টিক হতে পারি না, তাই তো? তাহলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ক্ষেত্রেও, প্রোডাকশন পসিবিলিটি কার্ভের বাংলাটা কি? উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা মানে পসিবিলিটিস, প্রোডাকশন করার পসিবিলিটিস কত রকমের হতে পারে সেগুলোকে দিয়ে আমি একটা গ্রাফ তৈরি করছি, একটা কার্ভ তৈরি করছি, তাকে বলা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। হোয়াট ইজ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার্স? এটা হচ্ছে কি? উৎপাদন সম্ভাবনা সূচি। সূচি মানে কি? আমার কাছে কতগুলো আমি প্রোডাকশন পসিবিলিটিজের অপশন পাচ্ছি। মনে করো এ বি সি ডি ই, আমি দুটো প্রোডাকশন করব, সেই প্রোডাকশনের আমি অপশন পাচ্ছি, সেইগুলোকে যখন আমি একটা কলামের মধ্যে সাজিয়ে একটা রিপ্রেজেন্ট করব, দ্যাট ইজ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা উৎপাদন সম্ভাবনা সূচি। ঠিক আছে, তার জন্য আমাদের কি কি অ্যাজাম্পশনস দরকার? দেয়ার ইজ এ গিভেন অ্যামাউন্ট অফ প্রোডাক্টিভ রিসোর্সেস অ্যান্ড দে রিমেন ফিক্সড। মানে আমাদেরকে কিন্তু একটা গিভেন মানে দিয়ে দেওয়া হয়েছে প্রোডাক্টিভ রিসোর্সেস, মানে রিসোর্সটা হচ্ছে ফিক্সড, এটার কিন্তু কোনো রকমের চেঞ্জ হচ্ছে না। রিসোর্স যেটা প্রোডাক্টিভ রিসোর্স আছে সেটা হচ্ছে ফিক্সড। সেকেন্ড অফ অ্যাজাম্পশনস কি? রিসোর্সেস আর নাইদার আনএমপ্লয়েড নর আন্ডার এমপ্লয়েড। মানে আমি এটাকে মানে অতিরিক্ত খরচও করতে পারবো না বা কম খরচ না, আমাকে ফুললি ইউটিলাইজড করতে হবে। রিসোর্স আমার কাছে যেটা আছে আমাকে ফুললি ইউটিলাইজড করতে হবে। আর থার্ড অপশন অ্যাজাম্পশনস কি? টেকনোলজি ডাজ নট চেঞ্জ। মানে আমি যদি প্রোডাকশনটা লেবার ইন্টেন্সিভ টেকনিক দিয়ে করি, আমি কিন্তু মধ্যেখানে চেঞ্জ করতে পারবো, টেকনোলজিটা কিন্তু সেম রাখতে হবে। টেকনোলজি ডাজ নট চেঞ্জ। ওকে, এই তিনটে হচ্ছে অ্যাজাম্পশনস। এই অ্যাজাম্পশনসের উপর ভিত্তি করে কিন্তু প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা ড্র করা হয়েছে। নেক্সট এবার দেখো, দ্যাট ইজ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই যে এ বি সি ডি, এই যে এ বি সি ডি, এই যে কার্ভটা আমরা পেলাম, এই যে এ বি সি ডি, এই যে কার্ভটা পেলাম, দ্যাট ইজ পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ওকে, পিপিসিটা কিভাবে পেলাম দেখো, আমি এখানে যা বলে দিচ্ছি তোমাদেরকে। আমি এখানে ধরে নিয়েছি দুটো গুডস আমাদের ইকোনমিতে প্রোডাকশন হচ্ছে, অনলি টু গুডস। আমাদের অ্যাজাম্পশনসে ধরাই আছে টু গুডস, সেখানে ধরে নিলাম গানস আর হুইট।
মানে গম গম উৎপাদন হচ্ছে মানে খাওয়ার জন্য, আর গানস হচ্ছে বন্দুক। দুটো জিনিস আমাদের কাছে যা রিসোর্স আছে সেই দিয়ে আমরা দুটো জিনিস উৎপাদন করতে পারি, হুইট আর গানস। ওকে, এবার আমাকে ইকোনমিতে চুজ করতে হবে, মানে তার মানে আমাকে গানস আর হুইট প্রোডাকশনের কিছু পসিবিলিটিস দিয়ে দেওয়া হয়েছে, আমাকে চুজ করতে হবে কোনটা আমি প্রোডাকশনটা করব। ঠিক আছে, দেখো এখানে দেখো এ পয়েন্ট, পয়েন্ট এটা কি ডিনোট করছে, এই যে এ পয়েন্টটা কি ডিনোট করছে, এই এ পয়েন্টটা ডিনোট করছে যে যখন আমার গান প্রোডাকশন ম্যাক্সিমাম, সাপোজ ধরে নিলাম গান প্রোডাকশনটা যখন ম্যাক্সিমাম, তখন কিন্তু আমি কিন্তু হুইট কোনো প্রোডাকশন করতে পারছি না। কেন? রিসোর্সেস আর ফিক্সড। আমি দুটো রিসোর্স দিয়ে দুটো জিনিস উৎপাদন করতে পারবো। আমি যদি পুরোটা দিয়ে গানই উৎপাদন করে ফেলি তাহলে আমি হুইট কি করে উৎপাদন করব? তাহলে রিসোর্সেস যেহেতু ফিক্সড অ্যামাউন্টে, সেহেতু আমি পুরোটা দিয়ে গান উৎপাদন করছি, তখন কিন্তু আমার কি হচ্ছে, হুইট প্রোডাকশন কিন্তু হয়ে যাচ্ছে কি জিরো। ওকে, নেক্সট কিন্তু দেখো এই যে ডি পয়েন্টটা কি ডিনোট করছে, ডি পয়েন্টটা ডিনোট করছে এক্সট্রিম পয়েন্ট। সেটা হচ্ছে কি না, এখানে আমার কিন্তু হুইট প্রোডাকশন ম্যাক্সিমাম, সেখানে কিন্তু গান প্রোডাকশন কিন্তু আমার কি হচ্ছে জিরো। যখন আমার হুইট প্রোডাকশন ম্যাক্সিমাম, গান প্রোডাকশন কিন্তু জিরো, মানে তখন আমি আর কিন্তু গান প্রোডাকশন করার জন্য আমার কোনো রিসোর্স থাকছে না। ঠিক আছে, তাহলে আমার এই দুটো হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। তার মধ্যেখানে আমি পেয়েছি বি পয়েন্ট আর সি পয়েন্ট। দেখো বি পয়েন্টটাতে কি আছে, বি পয়েন্টে গানের প্রোডাকশনটা কিন্তু বেশি। ওকে, সেখানে দেখো হুইট প্রোডাকশনটা কিন্তু কম। ওকে, সি পয়েন্টে কি গিয়ে কি হচ্ছে, সি পয়েন্টে আমাকে যদি গমের প্রোডাকশন বাড়াতে হয়, আমার ইকোনমির জন্য যদি গমটা বেশি প্রয়োজন হয়, আমাকে যদি গমের প্রোডাকশন বাড়াতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, গানের প্রোডাকশন কিন্তু কমাতে হবে। তাহলে গমের প্রোডাকশন যদি আমাকে ইনক্রিজ করতে হয়, বাড়াতে হয়, তাহলে কিন্তু গানের প্রোডাকশন কি করতে হবে, কমাতে হবে। কেন? কেননা আমার যেহেতু লিমিটেড রিসোর্সেস আছে, রিসোর্স আর লিমিটেড, তাহলে আমি দেখো এই যে এ বি সি ডি এই যে পয়েন্টগুলো পেয়েছি, এইটাকে যোগ করলে মানে জয়েন করলে আমি যে রেখাটা পাবো তাকেই বলা হবে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে আমার এখানে পসিবিলিটি কি কি আছে, এ বি সি আর ডি, চারটে পসিবিলিটি আছে। এটা হচ্ছে এক্সট্রিম একটা পয়েন্ট, যেখানে গান একদম এক্সট্রিম, মানে ম্যাক্সিমাম প্রোডাকশন করতে পারবো, সেখানে হুইটের কোনো প্রোডাকশন নেই। ডিটাতে হুইট প্রোডাকশন ম্যাক্সিমাম, গান প্রোডাকশন জিরো। আর বি আর সিতে কি আছে, আমাকে যদি গানের প্রোডাকশনটাকে মানে হুইটের প্রোডাকশন যদি বাড়াতে হয়, আমাকে কি করতে হবে, গানের প্রোডাকশনটা কমাতে হবে। ঠিক আছে, তো দিস ফোর আর পসিবিলিটিস। ঠিক আছে, তাহলে এই পসিবিলিটিগুলোকে আমরা যদি জয়েন করি তাহলে আমরা কি পাবো, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আর এই যে আমি বলছিলাম যে গান প্রোডাকশন বাড়াতে গেলে হুইট প্রোডাকশন কমাতে হবে, এইটাকেই যদি আমি একটা ছক করে করি, একটা ছকের মাধ্যমে বোঝাই, এই যে মনে করো এ বি সি ডি চারটে পসিবিলিটি, এবং চারটে পসিবিলিটিজে এখানে মনে করো গানস আর এখানে মনে করো হুইট। ওকে, তাহলে এরকম করে যদি আমি পসিবিলিটিসগুলো লিখি, মানে আমি মনে করো ইউনিট দিয়ে বললাম যে 15 ইউনিট গানস হচ্ছে প্রোডাকশন, তখন কিন্তু হুইট প্রোডাকশন কি হবে, জিরো। এখানে মনে করো এখানে ডিতে হচ্ছে হুইট প্রোডাকশন মনে করো হচ্ছে 20, গান প্রোডাকশন কিন্তু জিরো। ওকে, তারপরে আমি দেখো বি পয়েন্টে কি হচ্ছে, মনে করো গান প্রোডাকশন 14 হচ্ছে, তখন মনে করো হুইট প্রোডাকশন হচ্ছে 2। সিতে গিয়ে আমাকে যদি আরো কমাতে হয়, মনে করো করছি 10, তখন কিন্তু এটা আমার হুইট প্রোডাকশনটা বাড়ছে, মনে করো এটা হয়ে যাচ্ছে 15। ওকে, তাহলে আমি যে এই যে একটা ভাবে দেখাচ্ছি ছকের মাধ্যমে, এই ছকটাকে কিন্তু বলা হচ্ছে কি পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। ওকে, মানে সূচি একটা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। ওকে,
আচ্ছা, নেক্সট দেখো এখানে সাইডে লেখা আছে পিপিসি ইজ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। আমরা দেখতেই পাচ্ছি এই যে পিপিসি কার্ভটা, এই কার্ভটা কি কার্ভ? এই কার্ভটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, ওপর থেকে নিচের দিকে ডাউনওয়ার্ড স্লোপ হচ্ছে, ঠিক আছে? কেন ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ এটা বলো তো? কার্ভ উড বি নেগেটিভ বিকজ অফ অপোজিট রিলেশনশিপ বিটুইন টু প্রোডাক্টস। দুটো প্রোডাক্টসের মধ্যে অপোজিট রিলেশনশিপ। আমাকে যদি গান প্রোডাকশন বাড়াতে হয়, হুইট প্রোডাকশন কি করতে হবে? কমাতে হবে। গানসের প্রোডাকশন যদি আমাকে বাড়াতে হয়, হুইটটাকে কি করতে হচ্ছে? হুইটটাকে কমাতে হবে। আর গানের প্রোডাকশন যদি মানে হুইটের প্রোডাকশন যদি আমাকে বাড়াতে হয়, তাহলে গানের প্রোডাকশনটা আমাকে কি করতে হবে? কমাতে হবে। তাহলে দেয়ার ইজ অপোজিট রিলেশনশিপ। অপোজিট রিলেশনশিপ আছে বলে এখানে আমি একটা নেগেটিভ দেখতে পাচ্ছি, রিলেশনশিপ আছে, তার জন্যই কিন্তু পিপিসি কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, ঠিক আছে? আচ্ছা, আর এখানে যে এই যে পয়েন্টটা, এই আর পয়েন্টটা, এই আর পয়েন্টটা কি শো করতে চেয়েছে? এই যে আর পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই আর পয়েন্টটা শো করছে কি না, দ্য ইকোনমি উড নট হ্যাভ ক্যাপাবিলিটি টু প্রডিউস উইথ দ্য গিভেন টেকনোলজি। এই আর পয়েন্টে কি উৎপাদন করা সম্ভব? এই যে টেকনোলজি, আমরা তো বলেই দিয়েছি প্রথমে যে টেকনোলজি কোনো কিছু চেঞ্জ করা যাবে না। তাহলে আমার যে এই যে প্রোডাকশন পসিবিলিটিসগুলো আছে, সেখান দিয়ে কি আমি কি এই আরে গিয়ে প্রোডাকশন করতে পারবো? এটা তো আমার আউট অফ পসিবিলিটিস, আমার পসিবিলিটিসের মধ্যেই পড়ছে না। তাহলে কি হবে? এই আরে কিন্তু আমি প্রোডাকশন করতে পারবো না। কেননা কি আমার রিসোর্সেস লিমিটেড, এর মধ্যে এই এ বি সি ডি এটার মধ্যে লিমিটেড, এর বাইরে আমি যেতে পারছি না। তাহলে আরে কি প্রোডাকশন করা কখনোই সম্ভব নয়? একদমই না। আরে প্রোডাকশন করা সম্ভব। কখন সম্ভব? যদি আমরা যে অ্যাজাম্পশনসগুলো নিয়েছিলাম, সেই অ্যাজাম্পশনসগুলো যদি আমরা কি করি? রিল্যাক্স করি, তাই না? অ্যাজাম্পশনসগুলো যদি আমরা রিল্যাক্স করি, তাহলে আমরা আরে কিন্তু প্রোডাকশন করতে পারবো, পসিবিলিটিস পেতে পারি। কেন? মনে করো সাপোজ আমি টেকনোলজি চেঞ্জ করলাম, আমি নতুন কোনো টেকনোলজি ইনোভেশন করলাম, নতুন কোনো ইঞ্জিনিয়ার কোনো ডিসকভার করলো নতুন কোনো টেকনোলজি, তাই নতুন টেকনোলজি ইউজ করলে তো আমি এই রিসোর্স দিয়েও তো আরো ভালো প্রোডাকশন করতে পারি, তাই না? বাড়াতে পারি আমি প্রোডাকশন। মনে করো আমি নতুন একটা কোনো মেশিন তৈরি করলাম, সেই মেশিনটা দিয়ে তো আমি তো এই যে রিসোর্স আছে, লিমিটেড রিসোর্স, এই রিসোর্স দিয়ে তো আমি আরো ভালো প্রোডাকশন করতেই পারি। তখন তো আমি এই আপার জায়গাটাতে যেতেই পারি, মানে তখন আমার কার্ভটা তো এরকম ভাবে শিফট হতেই পারে। মানে আমি এই পিপিসি থেকে এই পিপিসি কার্ভে, এই যে পিপিসি, এটা তখন হয়ে যাবে পিপিসি 1, এটা পিপিসি, এটা পিপিসি 1। তাহলে আমি এই কার্ভটাতে যেতেই পারবো। কখন? যদি আমার টেকনোলজি চেঞ্জ হয়, যদি কোনো নতুন ডিসকভার করতে পারি, আমি কোনো ইঞ্জিনিয়ার্স কোনো নতুন ডিসকভার করছে, ঠিক আছে? তখন কিন্তু আমরা এই বেটার টেকনোলজি দিয়ে আমরা কিন্তু নতুন আর একটা পিপিসিতে যেতে পারি। তখন কিন্তু পিপিসিটা আমার রাইট ওয়ার্ড শিফট করে যাবে। ওকে? আর এই এস পয়েন্টটা কি শো করতে চাইছে? এই এস পয়েন্টটা ডিনোট করছে এটাই যে the economy would not be utilizing these resources fully। এই যে এস পয়েন্টটাতে কি বোঝা যাচ্ছে? যে রিসোর্সগুলো কিছুটা আমার আন্ডার এমপ্লয়েড থেকে যাচ্ছে, মানে পুরোপুরি আমি ইউজ করতে পারছি না। এস পয়েন্টে রিসোর্সেসগুলো নট ফুললি ইউটিলাইজড। ওকে? তাহলে এস পয়েন্টে কিন্তু রিসোর্সগুলো ফুললি ইউটিলাইজ হচ্ছে না, মানে আমার এখানে কিছু রিসোর্স থেকে যাচ্ছে, কিন্তু আমরা তো অ্যাজাম্পশনসে ধরেছি যে রিসোর্সেস আর ফুললি ইউটিলাইজড করতে হবে। তাহলে আমরা এই পয়েন্টেও কিন্তু প্রোডাকশন করছি না। তাহলে আমাদের প্রোডাকশনের জায়গা কোনটা? এই এ বি সি ডি। আমরা কেন এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ নিয়ে এত বললাম বলো তো? কেননা আমাদের মেন যে ইকোনমিক প্রবলেমের জায়গা, যে লিমিটেড রিসোর্স দিয়ে কি করে আমরা আমাদের আনলিমিটেড ওয়ান্টসের জায়গাটা মেটাবো, সেখানের ক্ষেত্রে আমার কিন্তু চলে আসছে একটাই কথা, সেটা হচ্ছে কি? চয়েস মেকিং। চয়েস মেকিং, আমাকে চয়েস করতে হবে, আমাকে চুজ করে নিতে হবে, আমাকে পসিবিলিটিসগুলোকে দেখতে হবে যে কোন কোন জায়গাটা আমি যদি
প্রোডাকশন করি, আমি তাহলে কিন্তু আমার যে সোসাইটির একটা ভালো ইমপ্রুভমেন্টের জায়গায় নিয়ে যেতে পারবো, আমার সোসাইটিকে আমি গ্রোথের জায়গায় নিয়ে যেতে পারবো, সেটা আমাকে দেখতে হবে, কেন রিসোর্সেস আর লিমিটেড। ওকে, তাহলে আমি যে উইট আর গানস দিয়ে আমি যে জিনিসটা বোঝালাম, আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম থাকে এই বিষয়ে, তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে। আমি তোমাদের যদি কোনো প্রবলেম, কোনো ডাউট থাকে, আমি সেটা অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তাহলে আজকে শেষ করছি আমাদের ইকোনমিক্সের এই যে সেকেন্ড যে ক্লাস। তোমরা সবাই রাহুল পলিটি এই ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবে। তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং এই যে রাহুল পলিটি ইউটিউব চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করো। বাই, গুড নাইট।